নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজ পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত বাঙালির আমেরিকা দর্শন এই ভ্রমণ কাহিনীর 7ম পর্ব। আমেরিকায় প্রবাসী বঙ্গ সম্মেলনে ডাক পেয়ে শীর্ষেন্দু মুখোপাধ্যায় পৌঁছে গেছেন আমেরিকায়। নিউ জার্সিতে তাকে আতিথ্য দেবেন আলোলিকা ও ভবানী মুখোপাধ্যায়। তারপর শুরু হচ্ছে। আমার থাকার জায়গা হলো মাটির নিচেকার ঘরে, বেসমেন্ট ঘরটি সাধারণত বড়ই হয়ে থাকে। অনেক সময় যত বড় বাড়ি প্রায় তত বড় বেসমেন্ট। আলোলিকাদের বেসমেন্টটি দেখা মাত্র আমার পছন্দ হয়ে গেল। খেলনা, বই আর ব্যায়ামের যন্ত্রপাতি দেখে বুঝলুম এটি ওদের মেয়ের খেলার ঘর হিসাবে ব্যবহার করা হতো। সারা ঘরে চমৎকার নরম কার্পেট বিছানো, প্রশস্ত বিছানা, অ্যাটাচ বাথরুম। আমেরিকা বা বিদেশের বাথরুম ব্যবহার সম্পর্কে পূর্ব ধারণা না থাকলে অপ্রস্তুত এবং বিপন্ন পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে আমাকে সুনীল গঙ্গোপাধ্যায় আগেই কিছু পাঠ দিয়ে রেখেছিল, বাকি পাঠ দিল ভবানী। সোজা কথায় বালতিতে জল নিয়ে মগে করে ঘপাঘপ জল ঢেলে সারা বাথরুম ভিজিয়ে চান করার উপায় নেই সেখানে। বাথরুম যেমন খটখটে শুকনো আছে, ব্যবহারের পরও অবিকল তেমনই থাকবে। মুখ ধুতে হলে সাবধানে ব্যবহার করতে হবে বেসিন, তাও কুলকুচো করা জল তাতে ফেলা চলবে না, কারণ সাহেবরা বেসিনের ফুটো বন্ধ করে তাতে জল ভরে নিয়ে আঁচলা করে সেই জল তুলে মুখে দেয়। বাঙালি বাড়িতে সেটা করা হয় না বলে বেসিনটি যদৃচ্ছা ব্যবহার করা চলে। স্নানের ব্যবস্থা হয় বাথটাবে, নয়তো ফাইবারের তৈরি ছোট্ট চৌখুপিতে। প্লাস্টিকের জল প্রতিরোধক পর্দাটি ভালো করে টেনে দিতে হবে, নইলে জলের ছিটে বাথরুম ভেজাবেই। মনে রাখতে হবে আমেরিকার বেশিরভাগ বাথরুমেই মহার্ঘ কার্পেট পাতা থাকে। আর বাথরুমে সিগারেট খেতে হলে অবশ্যই এগজস্ট ফ্যানটি চালিয়ে নিতে হবে, কারণ হাওয়া বেরোনোর ওই একটি রাস্তা। সিগারেটটি জল দিয়ে নিভিয়ে গার্বেজের ঝুড়িতে ফেলতে হবে, নিভিয়ে না ফেললে অগ্নিকাণ্ডের সম্ভাবনা। টিস্যু পেপার ব্যবহারের পর কোমরে ফেলতে নেই, তা ফেলতে হবে গার্বেজে। বাথরুমে ব্যবহারের বিধিনিষেধ ঠিকমতো পালন না করলে গৃহকর্তা বা গৃহকর্ত্রীকে ভীষণ বিপদ এবং খাটুনিতে ফেলে দেওয়া হবে। বেসিন এবং শাওয়ারে ঠান্ডা ও গরম জলের ট্যাপ আছে। ঠান্ডা জল সারা বছরে ভীষণ ঠান্ডা, গরম জল একেবারে ফুটন্ত গরম, তাই এই দুটিকে সঠিক মাত্রায় মিশিয়ে নিতে হবে। প্রথম একটু আধটু ভুলভাল হলেও কয়েকবারের চেষ্টায় সঠিক মাত্রায় মিশ্রণ তৈরি করা কঠিন নয়। স্নান করে লুঙ্গি পরে ও গেঞ্জি গায়ে দিয়ে আরও ঘরোয়া হওয়া গেল। ঘুমের একটা আলস্য টের পাচ্ছি, কিন্তু ঢলে পড়ছে না। ভিতরটা একটু শুকনো লাগছে, চোখে একটু জ্বালা। আলোলিকা অতি যত্নে শুক্তো, এঁচোড়ের ডানলা ইত্যাদি বহু পদ রেঁধেছেন। ঘরে পাতা দই অবধি। মার্কিন মূল ভূখণ্ডের প্রথম খাদ্য গ্রহণ করেই ভারী ভালো লাগলো। আলো বাঙালি মতোই রাঁধেন, মশলা সবই পাওয়া যায় এখানে। সেসব মশলার মানও অনেক উন্নত এবং তা শতকরা 100 খাঁটে। ভেজাল জিনিস চালানো মার্কিন দেশে অসম্ভব। উপরন্তু সবজিও চমৎকার। যে এঁচোড় আলো রেঁধেছেন তা আসে মেক্সিকো সিটি থেকে, অবশ্য কৌটোজাত। আগে পটল পাওয়া যেত না, আজকাল কৌটোর পটল পাওয়া গেলেও দেশি পটলের মতো স্বাদ নয়। আর লাউটাও ওখানে বাঙালিদের বাগানেই অজস্র ফলে। আলো যে দইটি পেতেছেন সেটি আমেরিকার বিখ্যাত দুধের তৈরি। এমন জমাট ও সুস্বাদু মনে হবে এমনটি কখনো খাইনি। আমেরিকায় গিয়ে আর কিছু না হোক দুধটা খেয়ে দেখা দরকার। আসল দুধের বিস্তৃত স্বাদ পেয়ে যেন পূর্বজন্মের কথা স্মরণ হবে। পুরো ক্রিমওয়ালা দুধ খেলে তো কথাই নেই। পুরো ক্রিম সমৃদ্ধ বা ক্রিম টেনে নেওয়া বহু রকমের দুধ পাওয়া যায়। যার যা সয় সে তাই কিনে খেতে পারে। ঠান্ডা দুধ খাওয়ারই প্রচলন, জাল দিয়ে গরম করে খাওয়ার প্রথা নেই। প্লেনের খাবারে তখনও খিদে পেতে দেয়নি,
তবে খানিকটা রান্নার গুণে আর খানিকটা আমেরিকার অতীব স্বাস্থ্যকর জল হাওয়ার আনুকূল্যে খাওয়াটা জমে গেল, বিশেষ করে গল্পে গল্পে। খাওয়ার পরই প্রস্তুত পান মশলা এবং জর্দা, সবই পাওয়া যায়, তবে আমাদের দেশের দামে না। এই যা, 1 কৌটো পান পরাগের দাম কলকাতায় 20 টাকা হলে ওখানে ডলারে তা পড়বে 60 টাকার মতো। তবে ডলারকে ওখানকার বাঙালিরাও টাকা হিসাবেই ভাবে বলে গায়ে লাগে না, তারা ডলারকে টাকা বলেই উল্লেখ করে। আমেরিকায় পদার্পণের পর থেকেই আমি চোখ কান ও বোধকে সজাগ রেখেছি, একটি মুহূর্তেও আনমনা হচ্ছে না। স্বল্প সময়ের মধ্যেই আমাকে যতদূর সম্ভব সমস্ত বুঝে ও জেনে নিতে হবে। ভবানী অফিস থেকে ফেরার পথে একটা খবরের কাগজ এনেছিলেন। খবরের কাগজে কাজ করি বলেই খবরের কাগজ সম্বন্ধে আমার একটা আকর্ষণ আছে, কিন্তু কাগজ হাতে নিয়ে বুঝলাম খবরের কাগজের সম্পর্কে আমার পূর্ববর্তী সমস্ত ধারণা এবার নাস্যাৎ হবে। একটা দৈনিক পত্রিকায় যদি 50-60টা করে পৃষ্ঠা থাকে, তাহলে ধারণাটা বজায় রাখি কি করে? ভবানী হাসছিলেন, বললেন, খবরের কাগজ পড়ে শেষ করতে পারবেন না, আমরাও পড়ি না, বিশেষ বিশেষ কিছু খবর ছাড়া। রবিবারের কাগজ দেখলে তো আঁতকে উঠবেন। নিউ ইয়র্ক টাইমসটি সুতরাং কিছুক্ষণ উল্টে পাল্টে রেখে দিতে হলো। খাওয়ার পর হাই উঠছে, ক্লান্তি লাগছে। শুয়ে পড়তে চাই কিনা জিজ্ঞেস করলেন ভবানী। মাথা নেড়ে বললুম, না, আমি জানতে চাই, অনেক কিছু জানতে চাই। জানাতে তাঁরাও অনাগ্রহী নয়, ফলে ফের এক প্রস্থ আড্ডায় বসা গেল, সঙ্গে পান পরাগ, জর্দা, সিগারেট এবং প্রয়োজনে চা বা কফি। কথায় কথায় আলো বললেন, ভালো কথা, আপনার হেলথ ইন্স্যুরেন্স করা হয়েছে, ফর্মটায় সই করতে হবে। অবাক হয়ে বললুম, হেলথ ইন্স্যুরেন্সের কী দরকার হলো? ভবানী বুঝিয়ে বলল, ইন্স্যুরেন্স না থাকলে ভগবান না করুন যদি বাইচান্স কোনো অসুখ বিসুখ হয় বা হাত পা ভাঙে, তাহলে যা খরচ লাগবে তা কল্পনার বাইরে। কেন এরকম কেন? এদেশের এরকমই নীতি। ধরুন কারো যদি পা ভাঙে, তবে হাসপাতালে নিয়ে গেলে তারা যা চার্জ করবে তা দাঁড়াবে আমাদের দেশের 50,000 টাকারও বেশি। আমার চোখ কতটা গোল গোল হয়ে উঠেছিল তা আমি দেখিনি। ইন্স্যুরেন্সের খরচ $128, 3 মাস মেয়াদ। ভবানী ঠাট্টা করে বললেন, ওপেন হার্ট সার্জারির দরকার হলেও ওই $128 কভার করা আছে। শুনে একটু লোভ হলো। কোনো দিন আমার ওপেন হার্ট সার্জারির দরকার পড়বে কি না জানি না, যদি ভবিতব্যে তাই থাকে তবে সেটা এই মাসখানেকের মধ্যে ঘটে যাক না কেন, মার্কিন সরকারের ঘাড়ে ভর করে ফাঁড়াটা কাটিয়ে যেতে পারি তাহলে। আর লাভটাও দেখতে হচ্ছে। ঠ্যাং ভাঙলেই যদি 40-50 হাজার টাকা খরচ হয়, তাহলে সার্জারিতে তো লাখো লাখো টাকা লেগে যাবে। আমেরিকার ডাক ব্যবস্থা কেমন, তা অব্যবস্থা ডাকের দেশে বসে কল্পনাও করা যাবে না। এই তো মাত্র মাস 3 আগে আন্ডার সার্টিফিকেট অফ পোস্টিং 3টি চিঠি ছেড়েছিলাম, তার 2টি নিখোঁজ, একটি মাত্র পৌঁছেছে। কলকাতারই এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি যেতে সময় নেয় 3-4 দিন, কখনো বা তারও বেশি। আমেরিকায় আমার প্রথম ডাক অভিজ্ঞতা ঘটল ওই ইন্স্যুরেন্সের দিনেই। বিকেলে আলুলিকা ইন্স্যুরেন্সের ফর্মটি আমার স্বাক্ষর সহ ডাকে দিলেন। পরদিন এন্ডোর্সড হয়ে সেটি ফিরে এলো। শুধু ডাক ব্যবস্থাই নয়, অফিসের কাজও চোখের পলকে ঘটে যেতে দেখে আমার চোখ ক্রমশ বর্তুল থেকে বর্তুলতর হতে লাগলো। নির্জন, নিঃশব্দ, মশাহীন, পোকাহীন বেসমেন্টের ঘরে শুয়ে শুয়ে মনে ভাবলুম টেনে ঘুমোবো অনেক বেলা পর্যন্ত, 2 রাত্রির শোধ নেব। কিন্তু তখনও জেড ল্যাগ কাকে বলে সে সম্পর্কে সম্যক ধারণা ছিল না। আমার শরীরের টিউনিং হয়ে আছে কলকাতার দিন রাত্রির সকাল বিকেলের সঙ্গে। আমেরিকার দিন রাত্রির সকাল বিকেলে আমি আমার বোধ বুদ্ধি দিয়ে মানলেও শরীর তা মানবে কেন? এই জন্য জেট ল্যাগ কাটাতে ঘুমের ওষুধ খাওয়া ভালো। আমি খাইনি,
প্রথম রাতটা দিব্যি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু রাত 3টেই সম্পূর্ণ জেগে টান টান হয়ে উঠে বসলুম বিছানায়। আমেরিকার এই সব পল্লী শহরের নির্জনতা এতটাই নিরেট এবং পরিপূর্ণ যে কানে তালা ধরে যায়। উপরন্তু বাড়ির ভিতরটা শীততাপ নিয়ন্ত্রণের জন্য মোটামুটি শব্দ নিয়ন্ত্রিতও বটে। মাটির নিচেকার ঘর বলে নৈশব্দটা একেবারে জমে বসে আছে। এই শব্দহীনতা আর অন্ধকারের এক রকম উপভোগ্যতা আছে। চুপচাপ কিছুক্ষণ বসে থাকতে হলো। ভারী অদ্ভুত লাগছিল। দক্ষিণ কলকাতায় আমার যে বাসা, সেখানেও যথেষ্ট নির্জনতা আছে, কিন্তু তা এমন জমাট নয়। একমাত্র আকাশবাণীর স্টুডিওতে এরকম নৈশব্দ আছে। ঘরের সিলিং বরাবর গোটা 2 স্কাইলাইট আছে। সেদিকে চেয়ে রইলুম ভোরের আলোর প্রতীক্ষায়, কিন্তু ভোরের এখনো অনেক দেরি। শরীরে ঘুমের কিছু মাত্র রেশ নেই। বাকি রাতটা তাহলে কাটানো যায় কিভাবে? উঠে আলো জেলে বই পড়ব? পায়চারি কিছুই করলুম না। শুয়ে থেকে মনে মনে কলকাতায় ফিরে গেলুম। সেখানে এখন পরদিন দুপুর। ছেলেমেয়েরা যে যার স্কুল কলেজে, তাদের মা নিঃসঙ্গ ফ্ল্যাটে অবশ্যই উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন। বাইরে শান্ত দুপুর, খড় রোদ, ধুলো ময়লা। 2-একটা গাড়ির শব্দ শুনতে পেলুম। ঝড়ের বেগে বেরিয়ে গেল। তারপর শোনা গেল পাখির ডাক। স্কাইলাইটের কাছে ধূসর আলোর আভাস। আমি উঠে পড়লুম। হাত মুখ ধুয়ে পুজো পাঠ সেরে আমি যখন ওপরে উঠলুম, তখন ঘড়িতে 7টা বেজে গেছে। গৃহকর্তা অফিসে রওনা হয়ে গেছেন। আমি বাইরে এসে ঘাসের লন, রাস্তা এবং সামনের অরণ্যের দিকে মুগ্ধ চোখে চেয়ে রইলুম। আজও বিভ্রম ঘটেছিল। যা দেখছি তা যেন সত্যি নয়, যেন আঁকা। প্লাস্টিকে মোড়া একটা খবরের কাগজ ঘাসে পড়ে আছে অবহেলায়। কুড়িয়ে নিলুম। বেশ হৃষ্টপুষ্ট কাগজ। পৃষ্ঠা সংখ্যা অবিশ্বাস্য, কম করেও 30-40 পৃষ্ঠা। আগাগোড়া ঝকঝকে ছাপা এবং বেশিরভাগ পাতাই বহুবর্ণ। এটা স্থানীয় সংবাদপত্র এবং সম্পূর্ণ বিনামূল্যে বিতরিত হয়ে থাকে। প্রত্যেকের বাড়ি বাড়ি সাত সকালে গাড়ি করে পৌঁছে দিয়ে যায়। গৃহস্থরা যদি দয়া করে উল্টে পাল্টে একটু দেখেন। কিন্তু গৃহস্থদের সকালে খবরের কাগজ দেখার না আছে সময়, না আছে ইচ্ছে। সুতরাং এই সব খবরের কাগজ মোড়কবন্দি অবস্থাতেই গার্বেজ বক্সে নিক্ষিপ্ত হয়। কিন্তু আমি খবর পিপাসু লোক, মার্কিন সংবাদপত্রের চরিত্র বুঝতেও আগ্রহী। সুতরাং খবরের কাগজটি খুলে মন দিয়ে দেখতে লাগলাম। স্থানীয় সংবাদপত্রগুলিতে বিজ্ঞাপনের আধিক্য অতীব বিস্ময়কর। আমাদের দেশের প্রথম শ্রেণীর বহুল প্রচারিত কাগজেও এত বিজ্ঞাপন কখনো ছাপা হতে দেখিনি। ওয়েনের মতো ছোট্ট একটু জায়গায় এরা এত বিজ্ঞাপন পায় কি করে? আলোলিকা আমাকে খুঁজতে খুঁজতে বাইরে এসে বলল, তাই বলুন, আপনি বাইরে চলে এসেছেন। আমি তো পাছে ঘুম ভেঙে যায় তার জন্য পা টিপে টিপে চলাফেরা করছি। বললুম, ঘুম অনেকক্ষণ ভেঙেছে মাঝরাতে। আলোলিকা বললেন, তাহলে তো আপনার বেশ জেট ল্যাগ হচ্ছে। অবশ্য ওটা হবেই। আজ ঘুমের ওষুধ খেয়ে নেবেন কি? মাথা নাড়লুম। না, ঘুমের ওষুধটাকে বড্ড ভয় পাই। আমার ঘুম এমনিতেই চাষারে, ও কেটে যাবে। আলোলিকা অতি সুচারু ব্রেকফাস্টের ব্যবস্থা করেছেন। ঠান্ডা দুধে অতি সুস্বাদু সিরিয়াল, সুস্বাদু পাউরুটিতে সুস্বাদু মাখন, আম, মিষ্টি ইত্যাদি। সকালে এত খাওয়ার অভ্যাস নেই, কিন্তু খেতে হলো। জসমিন দেশি জদাচার। ব্রেকফাস্ট একটু গুরুতর করাই নিয়ম, কারণ দুপুরে ভাত খাওয়ার রেওয়াজ প্রায় নেই। কর্তা গিন্নি ছেলে মেয়ে সবাই সকালে অফিস বা স্কুল কলেজে বেরিয়ে যান। লাঞ্চ সেখানেই সারতে হয়। বাড়িতে দুপুরের গুরু ভোজনটাকে বাদ না দিয়ে উপায় নেই। কাজেই মোটামুটি ব্রেকফাস্টই সেখানকার সবচেয়ে গুরু গম্ভীর ভোজন। একদিক দিয়ে দেখলে নিয়মটি ভালোই। দুপুরে গুচ্ছের ভাত খেলে শরীরটায় একটা গড়িমসি ভাব আসে, ঘুম ঘুম পায়, আলস্য আসতে চায়। এই কেজো দেশে আলস্যের চিন্তাও পাপ।
সুতরাং দুপুরে না খাওয়াই, ভাত না খাওয়াই বুদ্ধিমানের কাজ। কলকাতায় আমি কানাডার ভিসা করিয়ে আনিনি, অথচ নায়াগ্রা দেখার প্রবল ইচ্ছে। আজকাল দেশের বাইরে অন্য কোনো দেশে গেলে সেখান থেকে ভিন্নতর দেশে যাওয়ার ভিসা পাওয়া যায় না। তবে কানাডা ব্যতিক্রম। আমেরিকা থেকে অন্তত কানাডা যাওয়ার ভিসা পাওয়া যায়। ধ্রুব সেটা কলকাতাতেই আমাকে জানিয়ে এসেছিল। আজ ধ্রুব এসে আমাদের নিয়ে যাবে নিউ ইয়র্কে কানাডার ভিসা করতে, সুতরাং তৈরি হয়ে নিতে হবে। কিন্তু খবরের কাগজটায় একটু চোখ না বুলিয়ে পাচ্ছি না। আমার খবরের কাগজের নেশা দেখে আলোলিকা বললেন, তবু আপনার হাতে ওই কাগজটা একটু মর্যাদা পেল, আমরা তো খুলেও দেখি না। কেন খোলেন না? আসলে ওটা লোকাল নিউজ পেপার, তেমন কোনো খবর থাকেও না। তাছাড়া টিভিতে তো নিউজ চ্যানেল সবসময় বিশ্ব দুনিয়ার খবর প্রচার করছে, কাজেই লোকাল কাগজটা আমরা পড়ি না। তবে মার্কেটিংয়ের দিন ওটা দেখতে হয়, কোন দোকানে কোন জিনিসের ওপর সেল দিচ্ছে তার খবর থাকে, অনেক সময় কুপনও দিয়ে দেয়। এছাড়া এই কাগজ আর কোনো কাজে লাগে না। এখানে পুরনো খবরের কাগজের ঠোঙা হয় না, কাজেই পুরনো খবরের কাগজ কিনতে কাগজওয়ালা মস্ত ঝোলা আর 2 নম্বরই বাটখানা নিয়ে কাগজ কিনতে উদয়ও হয় না। গার্বেজ হয়ে এসব কাগজ নিক্ষিপ্ত হয় মার্কিনী কোনো ধাপার মাঠে। তবে ইদানিং এসব কাগজ রিসাইক্লিং করার চেষ্টা চলছে, তাতে অবশ্য গৃহস্থের লাভ নেই। খবরের কাগজটা তন্ন তন্ন করে খুঁজেও ভারতবর্ষের খবর কিছুই পাওয়া গেল না। এমনকি গোটা এশিয়ার কোনো খবরই প্রায় অনুপস্থিত। ইউরোপের ওপাশে যে মানুষ বাস করে সেটাই যেন এদের জানা নেই। আলোলিকা বললেন, এক আধটা খবরের কাগজের নামমাত্র ওরিয়েন্টাল নিউজ থাকে, তাছাড়া ভারতবর্ষ কেন গোটা প্রাচ্য সম্পর্কেই এরা উদাসীন। খবরের কাগজের বিজ্ঞাপন দেখাও আমার প্রিয় কালক্ষেপ। এইসব কাগজে বিজ্ঞাপনের বৈচিত্র্য দেখার মতো। জিনিসপত্রের বিজ্ঞাপন তো আছেই, তাছাড়া সমকামীদের সঙ্গে যোগাযোগের বিজ্ঞপ্তি বা টেলিফোনে কেউ যদি নিছক গালাগাল শুনতে চান তাহলে তার ব্যবস্থাও রয়েছে। সব মিলিয়ে এক খ্যাপাটে কাণ্ড। দেশটা বাইরে থেকে দেখতে এত সুন্দর, এর তলায় তলায় যে এত জটিলতা বা বিকৃতি আছে তা যেন বিশ্বাস হতে চায় না। ব্রেকফাস্টের পর আমি বাইরে এসে দাঁড়ালুম। বাড়ির সামনেই একটা বাঁক। অফিস টাইমে ওই বাঁকটা দিয়ে মুহুর্মুহু গাড়ি বেরিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখতে লাগলুম। কত রকমের যে গাড়ি, কত ডিজাইন, কত রং এবং আকার। একজন করে সাহেব বা মেম গাড়ি চালিয়ে যাচ্ছেন। অনেকেরই কানে ওয়াকম্যানের হেডফোন লাগানো, হাতে কফির পাত্র। না, কফি চলকাবে না, কারণ রাস্তায় খানাখন্দ নেই এবং এসব গাড়ির স্প্রিং ইত্যাদি খুবই ভালো। মোড়ে কোনো ট্রাফিক লাইট বা পুলিশ নেই, তবু প্রতিটি গাড়ি মোড়ের কাছে এসে গাড়ির গতি কমিয়ে দিচ্ছে। ট্রাফিক আইন এখানে এমনই কঠোর এবং শাস্তিও এতটাই কঠিন যে মোটরবাজরা এখানে কদাচিৎ স্বাধীনতা নিতে পারেন, যদৃচ্ছাচারের কোনো সুযোগই নেই। গাড়ি দেখছি বটে, কিন্তু ওয়েনের রাস্তায় একজনও পথচারীকে দেখছি না। এমনকি সামনের বা পাশের বাড়িগুলোর লনেও কোনো মানুষ নেই। যতদূর চোখ যাচ্ছে কাউকে দেখা যাচ্ছে না। এমন জনশূন্যতা দেখতে আমরা অভ্যস্ত নই, কেমন যেন অলৌকিক অলৌকিক লাগে। একটু বাদেই ধ্রুব এসে গেল। নিউ ইয়র্ক শহরটা আজ কিভাবে কতটা দেখা যাবে তা নিয়ে তিনজনে একটু পরামর্শ করা গেল। ঠিক হলো প্রথম যাওয়া হবে ইউএনওর সদর দপ্তরে, তারপর কানাডার কূটনৈতিক অফিসে, তারপর যেমন তেমন ঘোরা। বিকেল অবধি কোনো এক্সপ্রেস ওয়ে দিয়ে কিভাবে যাওয়া হবে তার ছকও কষে নেওয়া হলো। আমেরিকায় এ ব্যাপারটা প্রায় আবশ্যিক। পথ ঠিক করে না নিলে অযথা ঘুরপথে গিয়ে তেলের অপচয় ঘটবে। আমেরিকায় অবশ্য তেলটা বেজায় সস্তা, $1 1 গ্যালন। তাও আবার নিজে তেল ভরে নিলে, অর্থাৎ সেলফ সার্ভিস হলে
90 থেকে 95 সেন্টের মধ্যেই হয়ে যায়। কাজেই গাড়ি চালাতে গিয়ে মাইলেজ নিয়ে বেশি মাথা ব্যথা হয় না। তবে যেহেতু আমেরিকা দূরত্বের দেশ, সেই হেতু সময় বাঁচানোর দিকে নজর রাখতেই হয়। গাড়ির সামনের সিটে বসতে গেলে সিট বেল্ট লাগানো আবশ্যিক। না লাগালে এবং পুলিশের চোখে পড়লে ঝামেলায় পড়ব। এ ব্যাপারে আগের দিনই ধ্রুবর কাছ থেকে পাঠ নিয়েছি। সুতরাং সামনের সিটে বসেই সিট বেল্ট এঁটে নিলাম। আলুলিকা বসলেন পিছনে। হু হু করে গাড়ি উড়ে চলল নিউ ইয়র্কের দিকে। প্রশস্ত মসৃণ রাস্তা এবং দুধারে অতীব মনোরম বাড়িঘর দৃশ্যাবলী। জানালার কাঁচ বন্ধ এবং এয়ার কন্ডিশনার চালু। ভিতরে কোনো শব্দ নেই বলে চলন্ত গাড়িতেও 3 জন গল্প করতে করতে যাচ্ছে। আশেপাশে লেনে সামনে পেছনে গাড়ির পর গাড়ি। কাঁচ একটু খুলতেই এত গাড়ির মিলিত ঝোড়ো শব্দ যখন কানে আসে তখন একটু ভয় ভয় করে। মোটামুটি ঘন্টায় 55 মাইল স্পিড এখানে বাঁধা রয়েছে। সামান্য হেরফের ঘটানো যায়, কিন্তু বেশি স্পিড বাড়ালেই পুলিশ ধরবে। প্রকাশ্যে পুলিশ দেখা যায় না, গেলেও তারা আড়ালে আবডালে রাডার নিয়ে ঘাপটি মেরে থাকে। নিয়ম ভাঙলেই ঝাঁপিয়ে এসে ধরে। টিকিট দেওয়া ব্যাপারটাকে মোটরবাজরা জমের মতো ভয় পায়। একটু এদিক ওদিক হলেই পুলিশ টিকিট দেয়। আমেরিকায় গাড়ির সংখ্যা যা এবং যে গতিতে গাড়ি চলে তাতে দুর্ঘটনা ঘটবার আশঙ্কা খুবই বেশি, এবং ওই তীব্র গতির ওপর দুর্ঘটনা ঘটলে মৃত্যু প্রায় অবধারিত। সেই জন্য ট্রাফিক আইন নিয়ে এত কড়াকড়ি। ফলে দুর্ঘটনার সংখ্যা অনেকটাই কম। একটু দূর থেকে যখন নিউ ইয়র্কের আকাশ রেখা দেখা গেল তখন নড়চড়ে বসলাম। ঝলমলে রোদে অনেকটা দেখা যাচ্ছে, যেরকম ছবিতে দেখেছি অবিকল সেই রকম, তবে বিস্তার অনেক অনেক বেশি। টেমস নদীর তলা দিয়ে ট্রেন চলে, এটা শৈশবে আমাদের বিস্ময় ছিল। কি করে চলে? জল ঢুকে পড়ে না তো সুড়ঙ্গে? তা সেই টেমস নদীর সুড়ঙ্গ পথ এখন পুরানো কাসুন্দি। আমেরিকার প্রযুক্তিবিদরা কত কাণ্ডই না ঘটিয়েছেন ইতিমধ্যে। তা তাঁদের কাছে হাডসন নদীর তলা দিয়ে প্রশস্ত সুড়ঙ্গপথ তৈরি নিতান্ত ছেলেখেলা। কিন্তু সুড়ঙ্গটা আমার কাছে তো ছেলেখেলা নয়। হাওড়ার পোল পেরিয়ে যেতে আসতে ট্রাফিক জ্যামে নাভিশ্বাস ওঠে আমাদের। দ্বিতীয় হুগলি সেতু সেই কবে থেকে হচ্ছে তো হচ্ছেই, কবে যে হয়ে উঠবে তা কে বলতে পারে। গঙ্গার তলা দিয়ে সুড়ঙ্গ পথ তৈরি করা আমরা তো ভাবতেও পারি না আজ অবধি। প্রশস্ত ঝকঝকে হলঘরের মতো একটি আবাহ রচনা করে সুড়ঙ্গটি বয়ে গেছে। এক ডুবে হাডসন পেরিয়ে ম্যানহাটনে ঢুকবার মুখেই ট্রাফিকের একটু জড়ামড়ি। ধ্রুবকে গাড়ি থামাতে হলো। লম্বা চেহারার কয়েকজন নিগ্রো হাতে তরল সাবানের ক্যান আর বুরুশ হাতে ঘুরে বেড়াচ্ছে। তাদের কাজই হলো বিনা জিজ্ঞাসাবাদে ঝড়াক করে গাড়ির উইন্ড স্ক্রিনে সাবান ছড়িয়ে বুরুশ ঘষে দেওয়া। $1 বা $2 দক্ষিণা। একবার সাবানটি মেরে দিলে আর পয়সা না দিয়ে উপায় নেই, হুজ্জুত করবে। ধ্রুব এরকম একজন ল্যাংকি নিগ্রোকে তার গাড়ির কাছে আসতে দেখেই আতঙ্কিত গলায় চেঁচিয়ে বলল, আই ডোন্ট নিড ইউ, আই ডোন্ট। লম্বু নিগ্রোটা মস্ত দাঁত দেখিয়ে হাসল এবং দয়া করে রেহাই দিল। আমি ধ্রুবর চিৎকার শুনে একটু ঘাবড়ে গিয়েছিলাম। বললাম, ব্যাপারটা কি বলো তো? ওই একটু সাবান জল দিয়ে পয়সা আদায় করবে আর কি। ব্যাপারটা যে জুলুম তা বুঝতে পারছিলাম। আমাদের দেশে কিছু বাচ্চা ছেলে ট্রেনের কামরায় উঠে মেঝে ঝাঁট পাট দেয়, তারপর পয়সার জন্য হাত বাড়ায়। তবে জুলুম নেই, যার খুশি দেয়, কেউ বা দেয় না। সেই সব দিন দরিদ্র ছেলেগুলোর মুখ হঠাৎ আমার মনে পড়ল। ভাবলাম, আহারে, ওদের গা জোয়ারি নেই, কেবল ম্লান নিবু নিবু চোখে চেয়ে থাকা আছে। দুর্দান্ত নিগ্রোদের সবাই সমঝে চলে, এ বেচারাদের দিকে ভালো করে ফিরেও দেখে না কেউ। নিগ্রোদের বা পুয়ের্তো রিকানদের সম্পর্কে একটা সার্বজনীন ভীতি আমেরিকায় পা দেওয়ার পর থেকেই লক্ষ্য করেছে। নিউ ইয়র্করাও এদের সম্পর্কে স্বতন্ত্র। তাদের বিশেষ দোষও দেওয়া যায় না।
কারণ তাদের হাবভাব গতিবিধি বেশ বেপরোয়া এবং ভীতি উৎপাদক। দিনে দুপুরে মাগিং বা ছিনতাই কোনো ব্যাপারই নয় এদের কাছে। পাতাল রেলে অকুতভয়ে এরা অস্ত্র দেখিয়ে লুটপাট করে। অস্ত্র দেখানোর ওপর দিয়ে যদি ফাঁড়া কাটে তো ভালোই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অস্ত্র প্রয়োগই করা হয়। চোরাগোপ্তা খুন জখম নিউ ইয়র্কে হামেশাই ঘটে থাকে। আমেরিকায় বহিরাগতের সংখ্যা যত বাড়ছে ততই বাড়ছে আধুনিক অপরাধ প্রবণতা। নিউ ইয়র্ক শহর হচ্ছে অপরাধ প্রবণদের অতি প্রিয় চারণভূমি। আমাদের কলকাতাতেও এত বেপরোয়া অকুতভয় ডাকাবুকো ছিনতাইবাজ বা গুন্ডা নেই। 14th স্ট্রিট বা হারলেম, এই অঞ্চলকে দিনের বেলাতেও লোকে এড়িয়ে চলে। যেতে হলে নিতান্তই উলোঝুলো পোশাক পরে যায়, যাতে মালদার বলে চিনতে পারা না যায়। নিউ ইয়র্কের প্রাণ কেন্দ্র হলো ম্যানহাটন। ম্যানহাটন ঘুরে দেখলে নিউ ইয়র্কের শতকরা 50% দেখা হয়ে গেল। হাডসন পেরিয়ে ম্যানহাটনে ঢুকে নিউ ইয়র্কের একেবারে হৃৎপিণ্ডে চলে এলুম আমরা। লোকজনে গমগম করছে রাস্তাঘাট, পথ চলতি মানুষের ভিড়। এমনকি নিউ জার্সি বা অন্যত্র চোখেও পড়ে না এই রকম ভিড়। আর মানুষজনও ভারী বিচিত্র। পাগড়ি মাথায় শিখ, চীনে, কাফরি, জাপানি, গুজরাটি, বাঙালি, নিগ্রো, সাহেব, সব মিলিয়ে এক বিশাল জগাখিচুড়ি। প্রত্যেকেরই প্রবল ব্যস্ত সমস্ত পায়ে বিষয়কর্মে চলাফেরা। কলকাতার মানুষের বদ অভ্যাস হলো অন্য শহরে গেলেই কলকাতার সঙ্গে তার তুলনা করে দেখা। আমিও এই দোষ থেকে মুক্ত নই। নিউ ইয়র্কে ঢোকার পর থেকেই কলকাতার সঙ্গে মনে মনে দ্রুত তুলনা করে দেখছি। কিন্তু মুশকিল হলো, তুলনা করতে হলে কিছু সাদৃশ্যও থাকা দরকার। কিন্তু নিউ ইয়র্কের বহিরঙ্গের সঙ্গে কলকাতার বহিরঙ্গের এতটাই গড়মিল যে তুলনাটা কিছুতেই গড়ে তুলতে পারছি না। আমাদের কলকাতা তৈরি হয়েছে এলোপাতারি পদ্ধতিতে, যেমন তেমনভাবে গাছ মুড়িয়ে ফাঁকা জায়গা হাসিল করে। যত্রতত্র বাড়ি তোলাই হচ্ছে আমাদের শহর রচনার শেষ কথা। তারপর শহরের মানুষগুলো হাঁসফাঁস করলো না হাবুডুবু খেলো, তা নিয়ে ভাববার মতো দূরদর্শিতা আমাদের নেই। এই শহরে একজন মানুষের ছোট বাইরে বা বড় বাইরে পেলে তিনি যে কি বিপন্ন হয়ে পড়েন তা ভুক্তভোগী মাত্রই জানেন। মহিলাদের ক্ষেত্রে অবস্থাটা কল্পনাও করা যায় না। জল তেষ্টা পেলে আপনাকে এধার ওধার অনেক খুঁজে দেখতে হবে কোথাও পানীয় জলের কল টল আছে কিনা। না থাকার সম্ভাবনায় 15 আনা। কলকাতাবাসীর নাগরিক দুঃখ অনেক। নিউ ইয়র্কের সঙ্গে অতএব তুলনা করাটা উচিত হবে না। তবে এটুকু বলা যায়, মানুষের যাবতীয় সুখ সুবিধে, ছোট বাইরে বড় বাইরে সমেত যাবতীয় প্রাকৃতিক ক্রিয়াকর্মাদি এবং তার চলাফেরা, গন্তব্যে পৌঁছানো ইত্যাকার নাগরিক প্রয়োজনগুলির প্রতি নিবিষ্ট লক্ষ্য রেখে নিউ ইয়র্ক শহরটি রচিত হয়েছে। শহরের মধ্যে যে অতিকায় সুবিশাল পার্ক সমূহ রয়েছে সেগুলি আমাদের মাথা ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। এই শহরের বড় বড় বাড়ি দেখতে হলে ঘাড়ে যাদের স্পন্ডেলাইটিস আছে তাদের বিশেষ সুবিধে হবে না, কিন্তু ঘাড় না তুলেও যা দেখা যায় তা দু চোখ ভরে দেখার মতোই। শহর কাকে বলে তা নিউ ইয়র্কে না এলে অজানা থেকে যেত। হাই রাইজ বা স্কাই ক্যাপারের সঙ্গে একটি করে প্লাজা রাখতেই হবে, কঠোর নিয়ম। কারণ স্কাই ক্যাপারকে ব্যক্তিগত সম্পত্তি করে রাখলে এবং জনগণের প্রবেশ নিষিদ্ধ করলে সেটা জনগণের অপমান বলেই ধরা হয়। সুতরাং যে কোনো স্কাই স্ক্র্যাপারের তলায় সর্বসাধারণের অবাধ প্রবেশাধিকারের জন্য প্লাজা, দোকানপাট, বিশ্রামাগার, অবসর বিনোদনের নানা উপকরণ সমেত এই সমস্ত প্লাজা ভারী চমকপ্রদ। ধ্রুবর গাড়ি এসে থামলো রাষ্ট্রপুঞ্জের সামনে। বন্ধুরা, এখানেই শেষ করলাম আজকের পর্ব। কেমন লাগছে কমেন্ট করে জানান। যদি ভালো লাগে একটা লাইক করুন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করুন। আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এই গল্পের সমস্ত পর্বগুলি শোনার উপায় হচ্ছে, এবং অন্যান্য গল্প শোনার উপায় হচ্ছে, চ্যানেলের হোম পেজে গিয়ে প্লেলিস্ট ক্লিক করা। হোম পেজে কীভাবে যাবেন? এই ভিডিওর নিচে যে বার রয়েছে ক্লিক করলেই চ্যানেলের হোম পেজ খুলে যাবে। তাহলে সেই সমস্ত গল্প
উপন্যাস, ভ্রমণ কাহিনী, ভৌতিক গল্প, যা হয় ঐতিহাসিক গল্প, সমস্ত কিছু শুনুন যতক্ষণ না নতুন গল্প আনি। আর আজকে আমি বিদায় নিই। নমস্কার।